নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি নতুন ভৌতিক গল্পের ভিডিওতে। আশা করছি সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তা আজকের গল্পের নাম হলো রক্ত হ্রদের অভিশাপ। তা গল্পটি আমি এখান থেকেই শুরু করছি। শীতের গভীর রাত, ঘড়িতে তখন 2টো বাজে। বাইরে ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর থেকে থেকে ভেসে আসা শেয়ালের হুক্কা হওয়া ছাড়া আর কোনো শব্দ নেই। ছোট গ্রাম গোবিন্দপুর, যেখানে বিদ্যুৎ পৌঁছালেও রাতে অধিকাংশ মানুষ ভয়ে তা ব্যবহার করে না, সেখানে তখন নিস্তব্ধতা যেন এক অদৃশ্য চাদর। গ্রামের পশ্চিম দিকে বহু দূর এক পরিত্যক্ত জমিদার বাড়ি রয়েছে। নাম তার রায়চৌধুরী ভিলা। বহু বছর ধরে বাড়িটি জনমানব শূন্য। শোনা যায় 100 বছর আগে রায়চৌধুরী পরিবারের শেষ সদস্য আত্মহত্যা করেছিলেন এক রহস্যময় কারণে। সেই থেকে বাড়িটি অভিশাপের শিকার। আর তার সামনেই রয়েছে এক বিশাল হ্রদ, যা দিনের আলোয় দেখলে মন ভরে যায়, কিন্তু রাতে তার জল নাকি টকটকে লাল হয়ে ওঠে, যাকে গ্রামবাসী বলে রক্ত হ্রদ। অনেক শহরে বেড়ে ওঠা এক যুবক, সে তার দলবল নিয়ে এসেছে এই গ্রামেই এক আর্কিওলজিক্যাল সার্ভের কাজে। মোট 4 জন তারা। অনেক, যে হচ্ছে দলনেতা, প্রিয়া ফটো সাংবাদিক, বিক্রম ইতিহাসবিদ এবং সুমিত টেকনিশিয়ান। কাজের ফাঁকে তারা সাহস করে ঠিক করলো তারা এই রায়চৌধুরী ভিলার রহস্য ভেদ করবে। গভীর রাতে 4 জনই প্রয়োজনীয় যন্ত্রপাতি, টর্চ আর সাহস সম্বল করে জমিদার বাড়ির দিকে রওনা হলো। জঙ্গল আর ঝোপঝাড় পেরিয়ে যখন তারা বাড়ির কাছাকাছি পৌঁছালো, তখন চারপাশের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। গাছের পাতাগুলোও যেন নড়ছে না। এক শীতল অচেনা নিস্তব্ধতা গ্রাস করলো পুরো এলাকা। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল হ্রদের। পূর্ণিমার চাঁদ আজ আকাশে নেই, তবুও হ্রদের জল থেকে এক অদ্ভুত ম্লান লালচে আভা বেরোচ্ছে, সত্যি যেন রক্তের মাখা। সুমিতের হাত কেঁপে উঠল। অনিকদা, মনে হচ্ছে ফিরে যায়, এ জিনিস সত্যিই দেখছি। বিক্রম ইতিহাসের ছাত্র মৃদু হেসে বলল, এগুলো সব পুরনো দিনের কুসংস্কার। নিশ্চয়ই জলে কোনো বিশেষ ধরনের শ্যাওলা আছে, যা রাতে এখন লালচে হয়ে দেখায়। অনেক সাহস জোগালো। ঠিক বলছিস বিক্রম, ভয় পেলে চলবে না, চল বাড়ির ভেতর যাই। জমিদার বাড়ির সদর দরজাটা মরচে ধরা এবং বিশাল। একটা ধাক্কায় কবাট দুটো ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই নাকে এলো স্যাঁতস্যাঁতে ধুলো আর বহু পুরনো কিছুর পচা গন্ধ। করিডোরে ধরে এগোতে থাকলো তারা। চারিদিকে মাকড়সার জাল, আসবাবপত্রগুলো ধুলার আস্তরণে ঢাকা। মনে হচ্ছে যেন বহু বছর কেউ স্পর্শ করেনি। প্রথমেই তাদের চোখে পড়ল হলঘরের মাঝখানে রাখা এক বিশাল আয়না। আয়নাটা এত পুরনো যে তাতে নিজের চেহারা স্পষ্ট দেখা যায় না, শুধু আবছা প্রতিচ্ছবি। প্রিয়া ফিসফিস করে বলল, আয়নাটা দেখে গা ছমছম করছে। হঠাৎ সুমিত চেঁচিয়ে উঠল, আরে আমার টর্চ লাইটটা অফ হয়ে গেল কেন? সে ব্যাটারি পরীক্ষা করতে গিয়ে দেখলো ব্যাটারি একদম ঠিক আছে, অথচ টর্চ জ্বলছে না। এমন ঘটনা আরও দুজনের সঙ্গে ঘটল। অনিক ও বিক্রমের টর্চও এক এক করে নিভে গেল। শুধু প্রিয়ার টর্চটা তখনও টিম করে জ্বলছিল। আয়নার দিকে তাকাতেই প্রিয়া দেখল আয়নার মধ্যে দিয়ে এক আবছা নারী মূর্তি তাদের দিকে তাকিয়ে আছে। তার চোখগুলো যেন গভীর কালো গহ্বর। প্রিয়া ভয়ে চিৎকার করে উঠল। টর্চটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। চারিদিক আবার অন্ধকারে ঢেকে গেল। ভীষণ আতঙ্কে তারা সবাই একসাথে জড়ো হয়ে গেল। বিক্রম সাহস করে বলল, অনিক, দ্রুত সিঁড়ি দিয়ে ওপরে চল, নিশ্চয়ই ওপরের ঘরে আলো জ্বালানোর বাতি বা পুরনো লণ্ঠন পাবো। তারা দ্রুত দোতলার সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো। সিঁড়ির ধাপগুলোও বহু পুরনো,
পা রাখলেই অদ্ভুত একটা আওয়াজ হচ্ছিল। দোতলার একটি ঘরে ঢুকেই তারা এক মারাত্মক আবিষ্কার করলো। ঘরের মেঝেতে বিশাল এক নকশা আঁকা, মাঝখানে শুকনো রক্তের মতো কিছু একটা লেগে আছে, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু প্রাচীন পুঁথি। বিক্রম পুঁথিগুলো উল্টে দেখল। এগুলো রায়চৌধুরী পরিবারের শেষ সদস্যের লেখা ডায়েরি। এখানে সব লেখা আছে। ডায়েরিটা পড়তে গিয়েই বিক্রমের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে যা বলল তা রীতিমতো গা শিউড়ে ওঠার মতো। রায়চৌধুরী পরিবারের শেষ কর্তা, যার নাম ছিল প্রতাপ, তিনি ছিলেন কালো জাদুর সাধক। তিনি বিশ্বাস করতেন অমরত্ব লাভ করা সম্ভব। সেই জন্যেই তিনি এই রক্ত হ্রদ তৈরি করেছিলেন। প্রতি বছর এক পূর্ণিমার রাতে কোনো নিরপরাধ মানুষের রক্ত দিয়ে হ্রদের জলকে অভিশাপ মুক্ত করতে হতো, তবেই তার সাধনা সফল হবে। কিন্তু তিনি তার স্ত্রীকেই সেই সাধনার বলি দিতে চেয়েছিলেন। তার স্ত্রী বাধা দিলে তিনি নিজেই সেই পুজোর স্থানে আত্মহত্যা করেন। আর সেই সময় থেকেই হ্রদটি রক্ত হ্রদের নামে পরিচিত হয় এবং সেটি অভিশপ্ত হয়ে রয়ে যায়। প্রতাপ লিখেছিলেন, আমি মরে গেলেও আমার আত্মা এই বাড়িতেই থাকবে। যে আমার এই সাধনার স্থানে পা রাখবে, রক্ত হ্রদ তার জীবন দিয়ে আমার সাধনা সম্পূর্ণ করবে। যে আমার আত্মাকে মুক্তি দেবে না, সে হবে আমার শিকার। ঠিক সেই সময় ঘরের দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। চারিদিকে একটা বিকট হাসির শব্দ ভেসে এলো, যেন বহুকাল ধরে কেউ হাসেনি। হঠাৎ করে সেই হাসি ফেটে পড়ল। সেই হাসির শব্দে বিক্রম আর সুমিতের কান চেপে ধরল। অনিক চিৎকার করে বলল, এসব কি হচ্ছে? কে হাসছে? আমি। এক গভীর গমগমে কণ্ঠস্বর ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল, আমি প্রতাপ। তোমরা আমার ডায়েরি পড়ে আমার রহস্য জেনে গেছো। এখন তোমরা আমার সাধনার শেষ অংশ হবে। ঘরের তাপমাত্রা হুট করে কমে গেল। তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চোখের সামনেই তারা দেখল মেঝেতে শুকনো রক্তের মতো যে দাগ ছিল তা থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। হঠাৎ সুমিতের মনে পড়ল ডায়েরিতে লেখা ছিল মুক্তির পথ। রায়চৌধুরী ভিলার পশ্চিমের আম গাছের গোড়ায় এক প্রাচীন মাদুলি পোঁতা আছে। সেটা ধ্বংস করলেই প্রতাপের আত্মা মুক্তি পাবে। সুমিত দ্রুত প্রিয়া আর বিক্রমকে ইশারায় ব্যাপারটা বোঝালো। অনিক তখনও স্তম্ভিত। আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। আম গাছ। সুমিত চেঁচিয়ে উঠল। তারা কোনো মতে দরজাটা খুলে দৌড়াতে শুরু করলো। পেছনে প্রতাপের আত্মা, অট্টহাসি আর বাতাস ছিঁড়ে যাওয়া বিকট শব্দ। সিঁড়ি দিয়ে নামার সময় সুমিত হঠাৎ ধাক্কা খেল অদৃশ্য কোনো কিছুর সঙ্গে। সে পড়ে গেল আর তার পায়ের কাছ দিয়ে এক শীতল স্রোত অনুভব করল। সে দেখল মেঝেতে তার ছায়াটা কেমন যেন লম্বা হয়ে বিকৃত হয়ে যাচ্ছে। সুমিত উঠে দাঁড়িয়ে আবার দৌড়াতে শুরু করলো, কিন্তু তার মনে হলো সে তার শরীর নিয়ন্ত্রণ করতে পারছে না। তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেল। তার মুখ থেকে বেরিয়ে এলো প্রতাপের কণ্ঠস্বর, তোমাদের আর যেতে দেব না। প্রতাপ সুমিতের শরীর দখল করে বাকি তিনজনের দিকে দ্রুত গতিতে এগিয়ে গেল। অনেক বুঝতে পারল সুমিতের ভেতরে এখন অন্য কেউ, সুমিত না, ও প্রতাপ। ওকে ধরলে হবে না, আম গাছের কাছে যেতে হবে। অনেক চিৎকার করে বলল। তারা কোনো মতে সুমিতকে এড়িয়ে জমিদার বাড়ির বাইরে বেরিয়ে এলো, কিন্তু বাইরে বেরোতেই আরো ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলো তারা। রক্ত হ্রদের জল তখন আরো লাল, আর তার থেকে উঠে আসছে একদল কঙ্কালসার হাত, যেন হ্রদের নিচ থেকে হাজারো অতৃপ্ত আত্মা তাদের টেনে নিচে নামাতে চাইছে। প্রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে তার ক্যামেরা থেকে একটা ছবি তুলে ফেলল। ফ্ল্যাশের ঝলকানিতে চারপাশের অন্ধকার যেন মুহূর্তের জন্য কেঁপে উঠল। সেই ক্ষণিকের আলোয় তারা দেখল দূরে পশ্চিমে একটা বিশাল আম গাছ দাঁড়িয়ে। বিক্রম বলল, আর দেরি নয়, ওই আম গাছই আমাদের একমাত্র ভরসা। তারা যখন আম গাছের দিকে দৌড়াচ্ছে তখন সুমিতরূপী প্রতাপ
এক বিকট চিৎকারে তাদের দিকে ছুটে এলো। অনেক শেষবারের মতো সাহস দেখালো। সে প্রিয়া আর বিক্রমকে আম গাছের কাছে যেতে বলল, নিজে সুমিতের দিকে এগিয়ে গেল। প্রতাপ, তুমি শান্তি পাওনি, কারণ তুমি তোমার স্ত্রীকে ভালোবাসতে। অনেক চিৎকার করে বলল, এই মুক্তি তোমার জন্য, তোমার স্ত্রীর জন্য। সুমিতের শরীরটা তখন কাঁপছে, যেন দুটি আত্মা লড়াই করছে ভেতরে। এই সুযোগে বিক্রম আর প্রিয়া দ্রুত আম গাছের গোড়ায় মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই তারা একটা ছোট্ট পুরনো মাদুলি খুঁজে পেল, যা কালো সুতো দিয়ে বাঁধা। প্রিয়া কোনো কিছু না ভেবে মাদুলিটাকে পাথরের ওপর ছুঁড়ে মারল। এক তীব্র আলোর ঝলকানি হলো, যা জমিদার বাড়ি আর রক্ত হ্রদকে মুহূর্তের জন্য আলোকিত করে দিল। সুমিতের শরীর থেকে এক কালো ছায়া বেরিয়ে গেল, প্রতাপের আত্মা। সে এক বিকট চিৎকার করে উড়ে গেল জমিদার বাড়ির দিকে, যেখানে তার স্ত্রীর আত্মহত্যার স্থান। পরের দিন মুহূর্তের সব শান্ত হয়ে গেল। রক্ত হ্রদের জল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো, আর জমিদার বাড়ির ছায়াটা যেন হঠাৎ নরম হয়ে গেল। অনেক দ্রুত সুমিতের কাছে গেল। সুমিত তখন মাটিতে লুটিয়ে আছে, সম্পূর্ণ বিধ্বস্ত, কিন্তু সে বেঁচে আছে। ভোর হওয়ার আগেই তারা তিনজন সুমিতকে কোনো মতে তুলে গোবিন্দপুর গ্রামের দিকে রওনা হলো। পথে কেউ কোনো কথা বলল না। তাদের ভয় কাটেনি, কিন্তু তারা বুঝেছিল তারা এক 100 বছরের পুরনো অভিশাপ থেকে রায়চৌধুরী বাড়িকে মুক্তি দিয়েছে। গোবিন্দপুর ফিরে আসার পর তারা কোনো দিনই আর সেদিকে ফিরে তাকায়নি। তবে অনেক মাঝে মাঝে রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে দেখে রক্ত হ্রদের জায়গায় সেখানে এখন স্ফটিকের মতো স্বচ্ছ জল, আর তার উপরে চাঁদের খেলা। অভিশাপ কেটে গেলেও সেই রাতের স্মৃতি তাদের জীবনে থেকে কখনো মুছে যায়নি। তাই এই ছিল আমাদের গল্পটি। সকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন গল্পটি আপনাদের কেমন লাগলো, এবং ভিডিওটিকে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দিন, যাতে আমার শেয়ার করা প্রত্যেকটি গল্পের নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছাতে পারে। তা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভৌতিক গল্পের ভিডিওতে।